সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দি পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় সেনাপ্রধানের সতর্কবার্তা। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ রাওয়া ক্লাবে একটি সমাবেশে বক্তৃতা করেছেন। সেখানে দেশের সব মানুষকেই সতর্ক করেছেন। মূলত সেই সতর্কতা নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার মঈন ফিরোজী, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্য। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার মিতি সঞ্জনা, তিনিও ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের আইনজীবী। আমরা শুরুতে বলছিলাম সেনা প্রধানের সতর্কবার্তা আমরা সাধারণত আবহাওয়ার সতর্কবার্তা শুনি, এর বাইরে সতর্কবার্তা খুব একটা দেওয়া হয় না আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা। কিন্তু সেনাবাহিনী প্রধান শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে সেনাবাহিনীর রিটায়ার্ড সদস্যদের একটা আয়োজন অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। সেখানে তিনি বিডিআর বিদ্রোহে যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যরা ছিলেন, সেখানে যে কিলিং হয়েছে সেই বিষয়ে তিনি কথা বলেছেন, বিচার নিয়ে কথা বলেছেন, আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা নিয়ে বেশি কথা বলেছেন। এবং সতর্কবাণী, সতর্কবার্তা শব্দটি তিনি 4 বার উল্লেখ করেছেন এবং বলেছেন যদি নিজেদের মধ্যে হানাহানি থাকে, মারামারি হয়, কাটাকাটি হয়, অনৈক্য থাকে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আপনার কাছ থেকে শুনতে চাই কেন এই কথা বলতে হলো তাকে। আপনাকে ধন্যবাদ। ওনার বক্তব্যটা আজকে আমার মনে হয় সারা দেশে একটা চাঞ্চল্য তৈরি করেছে। কারণ একজন সেনাপ্রধান একটা কথা বলা আর একটা সাধারণ নাগরিকের কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। উনি ওনার বক্তব্যে অনেকগুলো বিষয় নিয়ে এসছেন। আমি সবগুলো বিষয়ের যতটা না গুরুত্ব দেব, একটা ফ্রেজ বা আপনি একটা যে শব্দ বলেছেন ওটার উপরে বেশি গুরুত্ব দেব। এবং আমার কাছে এটা খুবই অ্যালার্মিং যে এ ধরনের কথা সেনাপ্রধানের মুখ থেকে জাতির উদ্দেশ্যে, কারণ ওনার বক্তব্যটা রাওয়া ক্লাবে হলেও এটা উনি অ্যাড্রেস করেছেন কিন্তু জাতিকেই। তো সেই কনটেক্সটে উনি যখন বলেছে সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি হওয়ার পসিবিলিটি আছে, এটা আমার কাছে অবশ্যই একটা অ্যালার্মিং মনে হচ্ছে। বিকজ সেনাপ্রধান আমাদের জাতীয় নিরাপত্তার অন্যতম উনি কাণ্ডারি। তো সেই কনটেক্সটে উনি যখন একটা সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন, এই কথাটা কিন্তু একটা স্বাভাবিক কথা না। ওনার কাছে যথেষ্ট তথ্য থাকার কথা যে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। এই বিষয়ে আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মনে হয় সেনাপ্রধান এর বিষয়ে একটু ব্যাখ্যা করতে হবে ওনাকে। উনি শুধুমাত্র বললেই হবে না যে এটা তো একটা রেটরিক বা কথার কথা হতে পারে না। উনি যখন সেনাপ্রধান হিসাবে সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পরিস্থিতিতে আমরা দেশ যাচ্ছি, এটা একটা মেয়ার সতর্কবার্তা না, এটার নিশ্চয়ই অন্তর্নিহিত অনেক বিষয় থাকতে পারে। তো আমার কাছে এক দাবি থাকবে আমার পক্ষ থেকে এবং আমার মনে হয় জাতীয় এটা সবার কাছেই একই প্রশ্ন থাকবে, উনি সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কি পরিস্থিতি ওনার কাছে তথ্য আছে এবং কী পরিস্থিতি হতে পারে এটা খোলাসা করে বলা উচিত। বিকজ আমাদের দেশের থেকে তো বড় কিছু হতে পারে না। দেশ যদি বিপন্ন হওয়ার পরিস্থিতি তৈরি হয়, সেই ব্যাপারে আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করার সুযোগও দিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক হানাহানিতে একটা সার্বভৌমত্ব বিপন্ন হয় না। একটা রাজনৈতিক হানাহানিতে দেশের মধ্যে অরাজকতা হতে পারে, কিন্তু সার্বভৌমত্ব শব্দটা যখন ব্যবহার করেছে এর একটা বিশাল তাৎপর্য থাকায় আমি মনে করি উনি এটা ঠিকমতো ক্লিয়ার করবেন। ওনার বক্তব্যে আমি কয়েকটা জিনিস পছন্দ হয়েছে, যেটা হয়তো আমার মনে হয় আমি ওনাকে বেনিফিট অফ ডাউট দেব, যে উনি ফেয়ার ইলেকশনের ব্যাপারে উনি বলেছেন যে ইলেকশন শেষ হয়ে গেলে উনি ব্যারাকে নিয়ে যাবেন ওনার বাহিনীকে। এটা খুবই একটা ইতিবাচক বিষয় যে আমরা অতীতে দেখেছি, 1/11-এর সময় দেখেছি যে সেনাবাহিনীর মাধ্যমে অনেক অঘটন ঘটিয়েছে এবং অতীতে আরও অনেক দুর্ঘটনা হয়েছে আমাদের জাতির জন্য। তো উনি এই ফেয়ার ইলেকশনের পয়েন্ট অফ ভিউ থেকে যখন হাইলাইট করেছে, আমি এটা ওয়েলকাম করি যে উনি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলার বিষয়ে উনি যেটা বলেছেন, এই বিষয়টা আমাকে একটু সময় দিবেন, আমি বিষয়টা একটু হাইলাইট করব। সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, এটা নিয়ে আমার খুব বেশি আলোচনার প্রয়োজন নেই। কারণ প্রতিনিয়ত আমরা যখন রাস্তাঘাটে বেরোই
প্রতিটি নাগরিকই আইন শৃঙ্খলার অবনতির একটা ছোঁয়া পাচ্ছে। প্রতিটা দিন যে ধরনের নিউজগুলো আসছে সবার কাছেই কিন্তু এটা একটা খুবই প্রত্যেকেই কিন্তু উদ্বিগ্ন। আমি সমস্যা নিয়ে কথা বলবো না, কারণ সমস্যা সবার কাছেই আছে। আমি করণীয় কয়েকটা বিষয় আমি আলোকপাত করব। প্রথমত হচ্ছে, আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি আমি জানি, কিন্তু ওনার সময় হয়েছে উনি ওনার মন্ত্রণালয় পরিবর্তন হওয়ার। উনি চলে যাবেন কিনা সেটা প্রধান উপদেষ্টা জানবেন, কিন্তু ওনার আমার মতে আজকে থেকে ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তন হওয়া উচিত। উনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, ওখানে যাক, কিন্তু এখানে নতুন ফেজ দরকার। যখন একজন 4 বা 5 মাস দায়িত্ব পালন করার পরে রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে ওনাকে রিয়াকশন দিতে হয় যে একটা অঘটন ঘটেছে, উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে জানাতে চান যে আজকে আমাদের আইন শৃঙ্খলার বিষয়ে আপনাদেরকে আমি আগামীকাল সন্ধ্যা থেকে দেখবেন সব পরিবর্তন হবে। তার মানে ওনার এর আগে 4 মাসে কোনো পরিকল্পনা ছিল না, উনি একটা রিয়াকশন দেখিয়েছেন। ঘটনা ঘটেছে, রাত 3টায় সবাইকে ডেকে একটা আয়োজন করেছে। এইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন লোক দরকার যে কঠোর হবেন এবং একজন ওনার দায়িত্বে যারা থাকবেন তারা ওনার লিডারশিপ মানবেন। উনি একজন আর্মির যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় না, এখানে জনগণের সাথে সম্পৃক্ত প্রতিটা বাহিনী এখানে ইনভলভ। সো ওনাকে চলে যেতে হবে, এমন একজনকে রিপ্লেস করে আনা উচিত যিনি এই মন্ত্রণালয়ে সবার হাল ধরতে পারবেন, সবাইকে নেতৃত্ব দিতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যেহেতু নির্বাচন একটা পর্যায়ে তো নির্বাচনের দিকে আমরা যাব, সেটা 6 মাস 1 বছর, দ্যাটস নট দ্য ইস্যু, বাট এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে নির্বাচনকালীন সময় পর্যন্ত একটা সহনীয় অবস্থায় থাকে সেই জন্য নতুন এক মুখ থাকবে এবং তার সাথে মিনিমাম 2 জন ডেপুটিকে থাকতে হবে, যারা একজন থাকবেন পরিস্থিতি সামলাবেন, আরেকজন থাকবে পুনর্গঠন করবেন। কারণ হলো আপনি পুলিশ বাহিনীর যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর মানুষের যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে একটা নেগেটিভ ভাব, এই পুনর্গঠনে তাদের আবার সমাজে তাদেরকে দৃঢ়ভাবে অবস্থান তৈরি করার জন্য আপনার কাছে আসবো, অবশ্যই আসবো ইনশাআল্লাহ। মিতি সঞ্জনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা দেখেছি, এর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে এসেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তনও চেয়েছে, আপনি কেমন দেখেন? জি দেখুন, যে কোনো সংকটময় পরিস্থিতিতে আপনি যুদ্ধ, বিগ্রহ, মহামারী সবসময় আপনি দেখবেন যে এই ধরনের যে কোনো পরিস্থিতিতে নারী এবং শিশুরা তারা কিন্তু সবসময় আপনি দেখবেন যে তারা হয় সফট টার্গেট। তো কাজেই আমাদের দেশ যে বিশাল একটি রাজনৈতিক পটভূমি পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, তারপরে এই ধরনের নৈরাজ্য হবে, এই ধরনের বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই বিষয়গুলো ঘটবে। এটা সবার প্রেডিকশনে ছিল, সবাই জানতেন যে এই ব্যাপারগুলো ঘটবে। এবং অন্যান্য দেশেও যখন এইভাবে ক্ষমতার হস্তান্তর হয়েছে বা এইভাবে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেসব দেশেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে, সেটি কিন্তু অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার কাছে সবসময় যে ঘটনাটি অস্বাভাবিক লাগে বা আমি ভেবে অবাক হই, সেটি হচ্ছে যে এই যে এক একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, এখন পর্যন্ত কেন বলা হয় যে ছোটোখাটো ঘটনা? কেন বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার একজন এমন দায়িত্বশীল জায়গায় থেকে তিনি কি করে বলেন যে এগুলো ছোটোখাটো বিষয়, অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি একটি স্যাটিসফ্যাক্টরি অবস্থানে আছে, অতীতেও ঘটেছে, এখন ঘটছে, ফিউচারে যাতে না ঘটে। তো এই ধরনের মন্তব্য যখন একটি দায়িত্বশীল জায়গার থেকে করা হয়, তখন কিন্তু অপরাধীরা যে অপরাধগুলো করে সেগুলো অনেক লঘু হয়ে যায়। তো এখানে আসলে নারীর প্রসঙ্গটা যদি নিয়ে আসি, যে নারীর প্রতি সহিংসতা অনেক বেড়ে গিয়েছে এবং এই বিষয়গুলোকে কোনো অবস্থাতে এগুলোকে খাটো করে ছোট করে দেখার কিন্তু কোনো ধরনের সুযোগ এখানে কোনোভাবেই নেই। আপনি যখন একটি সমস্যার সমাধান করতে চান, তখন কিন্তু আপনাকে আগে সেই ব্যাপারটিকে অ্যাকসেপ্ট করতে হবে যে সমস্যাটি রয়েছে। আপনি নিজে যখন ডিনাইলের মধ্যে থাকেন যে কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই না, এটা খুব ছোটোখাটো সমস্যা, তো তখন আপনি সেই সমস্যার সমাধানটি করবেন কিভাবে? এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে এই সরকার ক্ষমতায় আছেন এবং জনগণ চাচ্ছে যে কঠোর হস্তে দমন করা হোক, এবং এই সরকার তারা রাজনৈতিক সরকার নয়। কেন পারছেন না এটা বলতে গেলে অনেক প্রসঙ্গ এখানে চলে আসে। ছোট করে আমি বলছি সেটা, যে এখানে অনেক স্টেক হোল্ডার আছেন, নানান ধরনের স্বার্থান্বেষী মহল আছেন,
যাদের কাছে দেশ একটি অস্থিতিশীল পরিস্থিতিতে আছে, দ্রুত নির্বাচন দিলে সব কিছু ঠিক হয়ে যাবে, এই বিষয়গুলোকে পোর্ট্রে করতে পারলে তাদের জন্য সুবিধা হয়। দেশের অবস্থা রসাতলে গেছে এটা দেখালে অনেকের জন্য সুবিধা হয়। তো এই সুবিধাগুলো আসলে যারা ভাবছেন যে এগুলো সুবিধা হয়, ডেফিনেটলি হতে পারে, আমরা তো আসলে জানি না। আপনি, আমি, আপনার মতো সকলেই জানতে চাই দেশের নাগরিক যারা এই নৈরাজ্য সৃষ্টি করছে, অস্থিতিশীল করছে, তারা আসলে কারা। তো যখন আপনি তাদেরকে ধরবেন, অ্যারেস্ট করবেন, কঠোর হস্তে তাদের বিরুদ্ধে তাদেরকে আইনের আওতায় আনা হবে, বিচারের মুখোমুখি করা হবে, আইডেন্টিফাই করা হবে, তখন কিন্তু আপনি জানতে পারবেন কারা। আমি তো অ্যাজাম্পশনের ভিত্তিতে বলতে পারবো না যে তারা কারা। আরেকটি বড় সমস্যা হচ্ছে যে পুলিশের বিশাল একটি অংশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার বিশাল একটি অংশ, তারা নিষ্ক্রিয়ভাবে বসে আছে, তারা কিছু করছে না। আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে 82 জন পুলিশ অফিসারকে ওএসডি করা হয়েছে। মানে এই ওএসডি করায় কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, মানে আইন শৃঙ্খলা রক্ষায় কি ইতিবাচক কোনো পরিবর্তন হবে? দেখেন, আজকে সেনা প্রধানের বক্তব্য থেকে আমরা যেটা জানতে পারলাম যে 2 লক্ষ পুলিশ সদস্য রয়েছে। তো তার ভেতরে আমি তো বিশ্বাস করি না যে 2 লক্ষর ভেতরে সবাই অন্যায় করেছেন, সবার সাথে সবাই গুলি করেছেন জনগণকে, সবাই নির্বিচারে মানুষ মেরেছেন। তো এই যে যারা অন্যায় বা অবিচারের সাথে মানে জড়িত রয়েছে, ডেফিনেটলি তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে, বিচারের ব্যবস্থা করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু যারা কোনো অন্যায় অপরাধ করেননি, কোনো অন্যায়ের সাথে যুক্ত হননি, আপনি তো জানেন যে একজন পুলিশ অফিসারের ছেলে, তাকে গুলি করে যখন মারা হয়েছে, তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যে তিনি প্রশ্নটি করেছেন যে কয়টা গুলি লাগে একজন মানুষকে মারতে। তো এরকম পুলিশ অফিসারও তো আছে। আমি মনে করি যে যারা মনে করেন যে তারা জনগণকে সেবা দিতে পারবেন না, নারীর নিরাপত্তা দিতে পারবেন না, বাংলাদেশের নাগরিক, প্রতিটি নাগরিক তাদের যে জানমালের নিরাপত্তা সেটি সংবিধান দ্বারা সেটিকে আসলে সুরক্ষা দেয়া হয় এবং এটি রাষ্ট্রের দায়িত্ব এই সুরক্ষাটি দেয়া। তো একজন পুলিশ যিনি জনগণের সেবক নিজেকে মনে করেন না, তিনি যদি ভাবেন যে তিনি নিরাপত্তা দিতে পারবেন না, তাকে তো দরকার নেই আসলে। তিনি যদি ওএসটি হন তাতে তো আমার মনে হয় না তেমন কিছু আসে যায়। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে টোটাল যে আইন ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের যে একটা ইমেজ সংকটে তারা রয়েছেন, এই পুরো ব্যাপারটিকে জনগণের সাথে যে কানেকশনটা, সেই জায়গাটি যে সুতাটি ছিঁড়ে গেছে, তারটি ছিঁড়ে গেছে, সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। মঈন ফিরোজী, আপনার কাছে নতুন আর একটা বিষয়, মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তিনি একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে রাজনৈতিক দলটি করা হচ্ছে তার প্রধান হচ্ছেন আমরা যতদূর জানি এখন পর্যন্ত, যদিও শুক্রবার এর ঘোষণা করার কথা আছে। তিনি 6 মাস বা 6 মাসের একটু বেশি সময় তথ্য এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন তিনি মানুষের সাথে আরও বেশি কাজ করার জন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন, সরকারের সাথে বিযুক্ত হয়েছেন। নতুন দল, ছাত্র আন্দোলনের সাথে যে নতুন দল আসছে, সেই দলের পথ চলা কেমন হবে? আপনি কিছু মনে না করলে আমি আগের পয়েন্টটা একটু অবশ্যই শেষ করে দেবেন। অসমাপ্ত ছিল, দুই একটা পয়েন্ট শুধু যোগ করি। সেটা হলো আসলে পুলিশিংটা তো শুধুমাত্র চোর ধরা না, এখানে অনেক গোয়েন্দা তথ্যের ব্যাপার থাকে, অনেক কিছু সার্ভেইলেন্সের ব্যাপার থাকে, যার কারণে সতর্কতা জনগণের মধ্যে চলে আসে। আমাদের কমিউনিটি পুলিশিংটা এখন খুব জরুরি হয়ে গেছে। আমাদের জনগণকে যদি পুলিশিংয়ের সাথে একটু একত্র করা যায়, তাহলে এই পুলিশের যে সমস্যাগুলো আছে অনেকটা মিটে যাবে। বিশেষ করে বিভিন্ন এলাকাতে জনপ্রতিনিধি যারা আছে, এই জনপ্রতিনিধিদের সাথে যদি যারা নিজেরা সন্ত্রাসের সাথে জড়িত হয়নি, এরকম বহু জনপ্রতিনিধি আছে, এদেরকে নিয়ে একটা কালেকটিভ যদি এফোর্ট না দেওয়া হয়, আপনি পুলিশ যে ইমেজ নিয়ে আছে এই মুহূর্তে পুলিশ সামলাতে পারবে না। আমি আপনার আসল প্রশ্নে চলে আসি, যেটা এখন বলেছেন। আমি নতুন যে কোনো ডেমোক্রেসির বিউটি হচ্ছে যে যার অবস্থান থেকে তার বক্তব্য দিয়ে জনগণের কাছে রাজনীতির মাঠে আসাটা, এটা একটা ডেমোক্রেসির একটা সৌন্দর্য। আমি ওয়েলকাম করি নতুন দল আসলে, কোনো সমস্যা নেই। আমাদের তারা যদি জাতির জন্য ভালো কাজ করার অনুপ্রেরণা তাদের ভিতরে থাকে, নতুন দল কাজ করবে, এটা কোনো সমস্যা নেই। নাহিদ ইসলাম উনি পদত্যাগ করে তার দল গঠন করছেন, এটা ভালো সিদ্ধান্ত। কারণ রাজনীতি করতে গেলে এই মুহূর্তে সরকারের মধ্যে থেকে করাটা এটা বাঞ্ছনীয় না এবং সাধারণ মানুষের কাছে একটা ভালো মেসেজ যায়নি। একটা ছোট্ট বিষয় শুধু আমার বলা, সেটা হলো যে নতুন একটা রাজনৈতিক দল গঠন হলে আমরা
সাধারণ নাগরিকের মধ্যে যদি চিন্তা করি, আমরা দেখি এই দলের আদর্শটা কোথায়, আদর্শ কি। যে কোনো দল তার আত্মপ্রকাশের আগে তার আদর্শিক কিছু এক্সারসাইজ জনগণের মাঝে করে এবং মানুষকে আগে থেকে বোঝায় যে আমরা এই ধরনের আদর্শিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আগাবো। আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়ে তারপরে দল গঠন করেছেন। সো এরকম অনেক রাজনৈতিক দল বিশ্বব্যাপী যারা আসে তারা আগে এক ধরনের আদর্শ মানুষের কাছে উপস্থাপন করেন, আদর্শের প্রতি মানুষের আকর্ষণ হয়। কিছু কিছু জায়গায় তো ব্যক্তির উপরে আকর্ষণ আসে, কিন্তু আমাদের দেশে নতুন যারা আসছেন তাদের হয়তো কালেকটিভ এফোর্ট মানুষের কাছে যথেষ্ট নাড়া দিয়েছে 5ই আগস্টে, কিন্তু আলটিমেটলি এই দলীয় আদর্শটা কি এখনও আমাদের কাছে ক্লিয়ার না। সো তারপরেও আমি মনে করি তারা রাজনীতিতে আসতে চাচ্ছেন, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়াটা এটা আমাদের জন্য এক ধরনের পজিটিভ সাইন। আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলই তাদেরকে একটু অ্যাকোমোডেট করা উচিত, কারণ তাদের সাথে একটা সমঝোতা এই সেন্সে যে তরুণদেরকে যদি আমাদের শেখানো যায়, তারা যদি রাজনীতিতে সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করার মানসিকতা নিয়ে তাদের রাজনীতি করেন, যেটা কোনো আখের গোছানোর জন্য না, এটা যদি হয় তাহলে রাজনীতির জন্য এটা ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মিতি সঞ্জনা, নতুন দল আমার কাছে মনে হয় এই জুলাই আগস্টে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এটার একটা বিশাল প্রাপ্তি বোধ হয়, যে তরুণদের একটি বড় অংশ যারা আমরা এতদিন রাজনীতি বিমুখ বলে জানতাম, রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা তারা চাইতেন না বা রাজনীতির প্রতি তাদের এক ধরনের কি বলবো যে রাজনীতি বিমুখ ছিলেন, তারা রাজনীতি করতে আগ্রহী হচ্ছেন। তারা আসলে দেশ এবং জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চাচ্ছেন, আর সেটিকে আমি স্বাগত জানাই। এবং আমি মনে করি যে বাংলাদেশে একটি বিশাল অংশ তরুণ ভোটার 18 থেকে 30-35-এর মধ্যে আসলে যাদের বয়স, আমার কাছে তো মনে হয় তারা যদি আসলে এই দলটির সাথে তারা সম্পৃক্ত হন এবং তরুণ প্রজন্ম তারা যদি আসলে এই ধরনের, আমার কাছে মনে হয় যে এই কানেকশনটি অনেক স্ট্রং হবে বেশি। কারণ আমার জানি যে আমাদের ডেমোগ্রাফি বা সব কিছু অনুযায়ী যে একটা বিশাল তরুণ অংশ আমাদের ইয়ুথ, একটি বড় অংশ আমাদের সমগ্র জনগোষ্ঠীর। তো কাজে এটি আসলে অত্যন্ত ভালো ব্যাপার এবং আমি আমার সহ-আলোচক ওনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে তাদের আসলে কি মতাদর্শ সেটি আসলে জানার বিষয়, যে বিভিন্ন জায়গায় প্রায়োরিটি থাকে যে বাংলাদেশের আসলে কোন জায়গাটির থেকে তারা আসলে যেটি বলছিলেন উনি যে জিয়াউর রহমান তিনি 16 দফা দিয়ে যার মাধ্যমে, তো এই বিষয়গুলো আমরা আসলে 19 দফা, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে একটু ক্লিয়ার হওয়া আমার কাছে মনে হয় যে জনগণের প্রয়োজন। এবং সেই সাথে সাথে আমার মনে হয় সারা বাংলাদেশে কানেকশন তারা হয়তো অলরেডি সেই ধরনের প্ল্যান প্রোগ্রাম সেগুলো করছেন এবং এটিকেও সাধুবাদ জানাই। একজন আজকে বলছিলেন যে গদিমাতৃক দেশ বাংলাদেশ, যেখানে আসলে গদিতে বসে থাকাই মানুষের প্রধানতম টার্গেট, নদীমাতৃকের বদলে এটা স্যাটায়ার করে বলছেন যে গদিমাতৃক। তো সেই জায়গায় একজন তরুণ যিনি কিনা রাজনীতিতে আসবেন, তিনি সেই ক্যাবিনেটের জায়গাটি ছেড়ে জনগণের কাতারে এসে দাঁড়ালেন। ডেফিনেটলি এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে শুধু ছাত্রদের দিয়ে কি একটা রাজনৈতিক দল চলতে পারবে? না, অবশ্যই সেখানে আমি জানি না তাদের পলিটিক্যাল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের কথা তো তারা বলছেই এখানে, এবং সেখানে কতটুকু তাদের আসলে পলিটিক্সের জন্য যে ম্যাচুরিটিটা দরকার সেখানে তাদের কতটুকু ম্যাচুরিটি আছে। অবশ্যই এদের বেশিরভাগই তো স্টুডেন্ট পলিটিক্সের সাথে বোধহয় তারা জড়িত রয়েছে। তো যার কারণে এমনিতে যখন আমরা তাদের কথাবার্তা শুনছি, স্পিচগুলো শুনছি, সেগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে যে খুব গুছিয়ে তারা কথা বলছেন এবং প্রতিটি বিষয়গুলো অ্যাড্রেস করা, বা আমার কাছে মনে হচ্ছে যে জনগণের পালসটা তারা অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করছেন। কতটুকু কানেকশন হচ্ছে সেটি জানি না, কিন্তু এই যে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি নিয়ে এখন কিন্তু আপনি দেখবেন যে ছাত্র সমাজ তারা রাস্তায়, সকল শ্রেণী পেশার মানুষ তারা যে এই যে ঐক্যবদ্ধ হচ্ছেন, যে এই যে পেট্রোলিংয়ের কথা, একটা সময় আপনি দেখেন যে 4 দিন আমরা সরকারবিহীন ছিলাম একটি দেশ, সেই সময় কিন্তু চরম একটা নৈরাজ্য, পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ডাকাতি হচ্ছে, এবং এই যে জনগণকে সাথে নিয়ে তারা পেট্রোলিং করছেন এলাকায় এলাকায়, বিভিন্ন তারা সন্ত্রাসীদেরকে ধরছেন।
না, এখন সেটি নেই, কিন্তু আবার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আপনি দেখবেন যে কালকে হঠাৎ করে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টায় অ্যাড্রেস করলেন বিষয়টা, তার মানে একটা সিরিয়াস পর্যায়ে পৌঁছালেই তো রাত 3টায় অ্যাড্রেস করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়। তার পরপরই কিন্তু গতকাল থেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে এলাকার জনগণ তারা একত্রিত হয়ে আবার পেট্রোলিং করা, এই ধরনের বিষয়। কিন্তু একটা দেখেন, মিসক্রিয়েন্টের যে অংশ 18 কোটি জনগণের মধ্যে, সেটি কিন্তু আসলে খুব নগণ্য, সেই অংশটি তো খুব বেশি না, কিন্তু 0.1 হতে পারে পার্সেন্ট। তো তাদেরকে মিলেও তো একটা বিরাট অংশ, 18 কোটি জনগণের মধ্যে একটা ক্ষুদ্র পার্সেন্টেজও একটা বড় অংশ। তো 18 কোটি জনগণের সেই বিশাল অংশ, তারা যদি ভিজিলেন্ট থাকে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যদি এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তোলে, অবশ্যই সেটা হবে আইনের মাধ্যমে। সেটি কিন্তু আইন নিজের হাতে তুলে নেবার মাধ্যমে সেটি করা যাবে না, পুলিশকে সহায়তার মাধ্যমে। মঈন ফিরোজী, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে, মাননীয় সেনাপ্রধান আরেকটি কথা বলেছেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছে, সংস্কারও চলবে। নির্বাচনের জন্য তিনি ডিসেম্বরের কথা বলেছেন, অথবা তিনি একটি সাক্ষাৎকারে যে 18 মাসের কথা বলেছেন, অর্থাৎ 1.5 বছর, সেই 1.5 বছরের মধ্যে নির্বাচনটা হবে। সেই নির্বাচনে অংশগ্রহণের জন্যই তো এই নতুন রাজনৈতিক দল, তারা কতটা গোছাতে পারবে এই সময়ের মধ্যে? এখন রাজনীতির মাঠটা তো এখানে যার যার অবস্থান তার নিজেকে তৈরি করে নিতে হয়। ইনক্লুসিভ ইলেকশন অবশ্যই রাজনৈতিক দলগুলো চাইবে তারা ক্ষমতায় আসতে। এটা মেবি তাদের জন্য টু প্রিম্যাচিওর, মানে আর্লি হয়ে যায়, কারণ এটা জনগণকে তো আগে বুঝাতে হবে যে আমরা আপনাদেরকে প্রতিনিধি হওয়ার জন্য আমাদের সেই যোগ্যতা অর্জন করেছি। একটা গণ আন্দোলন করার যে স্পিরিট আর একটা দেশ পরিচালনার জন্যে মানুষের আস্থা নিয়ে তার জায়গা তৈরি করে নেয়া, এটা আকাশ পাতাল ব্যবধান আছে। এখন আমরা আশা করব তারা আস্তে আস্তে তাদের অবস্থানগুলো জনগণের কাছে তুলে ধরুক। দেখা যাবে এই অল্প সময়ে বা বেশি সময় বিষয় না, বিষয় হচ্ছে কেউ যদি মানুষের মনে দাগ করে নিতে পারে, মানুষ তাড়াতাড়ি সহজে গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিনের যারা পরীক্ষিত, এই মাটিতে যারা নিজেদেরকে বছরের পর বছর অনেক স্যাক্রিফাইস করে রাজনীতিতে মাঠে আছে এবং দেশের জনগণের খুব কাছের পালসটা যারা প্রতিনিয়ত বোঝেন, তাদের ওই অবস্থানকে রাতারাতি তো পরিবর্তন আরেকজন এসে করার সুযোগটা খুব কম। তারপরেও আমি যেটা শুরুতেই বলেছিলাম ওনাদের বিষয়ে, যে ওনারা এই একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হোক তাদের, পরবর্তীতে রাতারাতি ক্ষমতায় যেতে হবে এমন কোনো কথা নেই। তারা যখন আস্তে আস্তে রাজনীতির মধ্যে ঢুকে শিখবে, জানবে, অবশ্যই একটা সময় তারা দেশ গঠনের জন্য প্রস্তুত হবেন এবং দেশ গঠন করবেন। কিন্তু এটা যদি এক্সপেক্ট করে যে আমি রাজনৈতিক দল করেছি এই জন্যে যে ডিসেম্বর ইলেকশনে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতি করছি, এই ধরনের মন মানসিকতা নিয়ে কেউ যদি রাজনীতি করতে আসে, তাহলে বোঝা যাবে যে আসলে সে জনগণকে নিয়ে রাজনীতির উদ্দেশ্যে আসেনি, সে ক্ষমতা পাওয়ার জন্য এসছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা বিষয় হবে। আমি আশা করব তারা দীর্ঘমেয়াদী মানুষের মনের আস্থা তৈরি করুক এবং সেই মনোবাসনা নিয়ে আসুক। এটা 5 বছর, 10 বছর, 20 বছর রাজনীতিতে কোনো সময় না। আমাদের দেশে মানুষ 17 বছর ধরে স্বৈরাচারের আন্ডারে ছিল এবং অন্যান্য রাজনৈতিক দল তারা 100 বছর ধরে নির্যাতনের সম্মুখীন হয়ে রাজনীতি করেছে। তারা কিন্তু হাল ছাড়েনি, এখনও তারা সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আছেন। নতুন যারা আসবে তারা হতাশ হওয়ার কিছু নেই যে আমি এই মুহূর্তে ক্ষমতায় যেতে পারবো না, তাদের ওই মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে। জি, আরেকটা বিষয়, আপনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য। একটি কমিশনের প্রধান রেহমান সোবহান একটা মন্তব্য করেছেন আজ, যে কমিশন যে রিপোর্ট দেয় সেই রিপোর্টগুলো পড়ে দেখার সময় উপদেষ্টাদের নেই। আমি ওনার সাথে উইথ অল ডিউ রেসপেক্ট, উনি একটা অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব আমাদের দেশে, কিন্তু আসলে এই অন্তর্বর্তীকারী সরকার রাজনৈতিক দলের সাথে সংস্কার বিষয়ে একটা ডায়ালগ বা আলোচনার জন্যে 6 জনের নেতৃত্বে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 জনের মাধ্যমে একটা কমিশন করেছেন। এটা হচ্ছে ন্যাশনাল কনসেনসাস কমিশন। এই কমিশনের দায়িত্ব, ওনারা যেহেতু প্রতিটি সংস্কার কমিশনের নেতৃত্বে ছিলেন, ওনারা সব কিছু নিজেরাই রেকমেন্ডেশন দিয়েছেন এবং পুরো প্রসেসের সাথে আছেন। সো ওনারা এই প্রসেসটা রাজনৈতিক দলের সাথে আলোচনায় আগামী 6 মাসে ওনাদের কার্যক্রম পরিচালনা করবেন। উপদেষ্টাদের দায়িত্ব তো
রিপোর্ট পড়ে দেখা না। উপদেষ্টার দায়িত্ব হচ্ছে ওনার যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের কার্যক্রম চালিয়ে নেয়। কোনো উপদেষ্টাকে যদি ব্যক্তিগতভাবে দায়িত্ব দেওয়া হয় যে উনি সংস্কার কার্যক্রমে ব্যক্তিগতভাবে ইনভলভ হওয়া, অবশ্যই তিনি পড়ে দেখবেন। আমি মনে করি না এটা খুব বড় সমস্যা, কারণ যেহেতু একটা এক্সপার্ট কমিশন যারা আছেন এরা প্রত্যেকটা কমিশনের 6 জন প্রধান ছিলেন। এই 6 জন মিলে আমাদের আলী রিয়াজ সাহেব ডেপুটি হিসাবে আছেন এবং প্রধান উপদেষ্টা স্বয়ং এই কমিশনের প্রধান। তো ওনারা নিজেরা যেহেতু ইনস অ্যান্ড আউট সব কিছু এই সংস্কারের বিষয়ে জানেন, ওনারা যখন আলোচনায় যাবেন তখন কোন উপদেষ্টা কি পড়েছে না পড়েছে ওটা বিষয় না। আর আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যার যেটা কাজ সে করলেই দেশ এগিয়ে যাবে। আমার কাজ না আমি এখন সব সংস্কার কমিশনের রিপোর্ট পড়ব আমার মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে, আমার মনে হয় এটা জাতি আশা করে না। আচ্ছা, সংস্কার কমিশনের 6টি সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে, আরো 15টির মধ্যে 6টি দিলে কয়টা থাকে? মার্চের মধ্যে আরো বেশ কয়েকটা কমিশন রিপোর্ট দিবে, আর যারা একটু দেরিতে গঠন হয়েছে তারা হয়তো আরেকটু সময় লাগতে পারে। পুরো সংস্কার করতে কেমন সময় লাগতে পারে? সংস্কারগুলো কেউ যদি মনে করে যে এটা একটা ক্যাপসুলের মতো খাওয়ালেই সেরে যাবে তা না, এটা একটা 3টা স্তরে হবে। কিছু কিছু সংস্কার ইমিডিয়েটলি করতে পারবে, বিশেষ করে নির্বাচন বিষয় সংস্কারটা নির্বাচনের আগেই হওয়াটাই কাম্য, যেহেতু এগুলো অধ্যাদেশের মাধ্যমে হওয়া সম্ভব। কিছু আছে একটু মধ্যবর্তী অবস্থানে হবে, সেগুলো হয়তো আরও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে যখন বুঝতে পারবে যে আমরা একটা ম্যাচিওর অবস্থায় এসেছি তখন এটা হবে। আর কিছু আছে দীর্ঘমেয়াদী, যেমন সংবিধানের যেমন সংস্কারের প্রশ্ন আসবে, সংবিধান সংস্কার করার একটা নিজস্ব প্রক্রিয়া আছে, এটা যে কোনো সাধারণ আইন দিয়ে সংস্কার করা যায় না। দর্শক আছি আমরা চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে, থাকুন আমাদের সাথে। জি প্লিজ ক্যারিকো। হ্যাঁ জি জি, যে সংবিধান সংস্কার কমিশনের যে রেকমেন্ডেশনসগুলো আছে এগুলো নিয়ে যখন রাজনৈতিক দলের সাথে একটা কনসেনসাসে আসবে এবং রাজনৈতিক দল যখন তার আমরা যতটুকু শুনেছি প্রধান উপদেষ্টার কাছে যে উনি একটা চার্টারের মতো সবার কাছ থেকে নিয়ে নেবেন এবং সবাই সই করবেন, এই চার্টারটা হবে ভিত্তি, যিনি পরবর্তীতে দেশ গঠনে দায়িত্ব পাবেন তারা এই চার্টারটা বাস্তবায়ন করবেন। তো আমার আশা যে যেহেতু খুবই জাতির কাছে এই জিনিসটা আমার ব্যক্তিগত অবজারভেশন বলি, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো, আমাদের দেশের 33টি রাজনৈতিক দল আমাদের সংবিধান সংস্কার কমিশনে লিখিতভাবে তাদের প্রস্তাবনাগুলো দিয়েছে ওনারা কি চান। আপনি দেখবেন তারেক রহমান ঘোষিত 31 দফাতে প্রথম দফাটাই হচ্ছে একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করা। তার মানে ওনারা সিরিয়াস। আমি আশা করি যে যখন দলগুলো রাজনৈতিক পরিক্রমায় নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা আসবেন, সংস্কার ওরা করবেনই। কারণ এই 17 বছরের অভিজ্ঞতায় আমি মনে করি কোনো রাজনৈতিক দল এটা আশা করে না যে তারাও স্বৈরাচারী হয়ে দেশ পরিচালনা করবে। সংস্কার করাটা তাদের দলের প্রয়োজন এবং জাতিকে সামনে নিয়ে আসার জন্যে, বিশেষ করে এই ইয়াং জেনারেশনকে যেভাবে আমরা দেখেছি তাদের ভয়েসটাকে এখন আর সেইভাবে দাবিয়ে রাখার সুযোগ নেই। ইয়াং জেনারেশনের দাবিটা হচ্ছে একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে দেশকে নিয়ে আসা, একটা সুন্দর ডাইরেকশনে নিয়ে যাওয়া। সেই জন্য আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলই আসবে এই সংস্কারগুলো ইমিডিয়েট, মধ্যবর্তী এবং লং টার্মে তারা বাস্তবায়ন করবে। কিছু কিছু জিনিস দ্বিমত থাকবে, কিছু কিছু জিনিস হয়তো আরও পরীক্ষিত হবে, কিন্তু আমরা আশা করি এই সংস্কারগুলো হতে বাধ্য। ধন্যবাদ মিতি সঞ্জনা। সংস্কার নিয়ে আপনার অভিমত বা চাওয়া? জি দেখুন, সংস্কার এটি একটি দীর্ঘমেয়াদী বিষয়, তো সংস্কার তো চলবেই এবং চলমান প্রক্রিয়া সব সময় চলতেই থাকবে। তো আমার কাছে মনে হয় যে ইমিডিয়েটলি যেগুলো মেজর যে কাজগুলো সেগুলো তো করতেই হবে, নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, এবং সেই সাথে সাথে আমি মনে করি অনেক বিষয়গুলো রয়েছে যে বিষয়টা আপনার দিনের পর দিন ধরে আপনার বাক স্বাধীনতাকে রুদ্ধ করে আসছে বা অন্যান্য যে বিষয়গুলো, সেই জায়গাগুলো আইনি সংস্কার কিছু করা যেতেই পারে, যেহেতু আসলে অর্ডিন্যান্সের মাধ্যমে আইনে পরিবর্তন আনা সম্ভব, নতুন আইন সম্ভব। কাজে আমার কাছে মনে হয় যে সেই জায়গাটির থেকে এই সংস্কারগুলো আইনি সংস্কার যা সম্ভব আসলে, যেগুলো নাগরিকের অনেক রিপ্রেসিভ অনেক আইন রয়েছে, ড্রাকোনিয়ান আইন রয়েছে, যে আইনগুলোকে চাইলে বাতিল করে এবং নতুন অধ্যাদেশের মাধ্যমে যদি এই আইনি পরিবর্তনগুলো করা যায়, আমার কাছে মনে হয় সেটি জনগণের প্রত্যাশা। কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করতে হবে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সেই সাথে সাথে
প্রতিদিনই যেটি বলে আসছি সেটা হচ্ছে যে আমাদের যে দ্রব্যমূল্যর লাগাম সেটিকে টেনে ধরা, এই দুইটি বিষয় আমার কাছে মনে হয় আপাতত সমগ্র জনগণ বাংলাদেশের তাদের চাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং সেটি যদি তারা আসলে নিশ্চিত করতে পারেন তারপর গ্র্যাজুয়ালি অন্যান্য যেই সংস্কারগুলো হবে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ বা কোনো রাজনৈতিক দলই সেখানে দ্বিমত করবেন না, সকলেই আমার কাছে মনে হয় তাদের পূর্ণ সমর্থন তারা পেতে থাকবেন। ধন্যবাদ মিতি সঞ্জনা। ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনার কাছ থেকে টেনে নিয়েছিলাম কথা, আপনার বোধহয় একটু বাকি আছে কথা। আমার প্রধান উপদেষ্টাকে নিয়ে আমার একটা অনুরোধ থাকবে, এই জন্য আমি লাস্টে অল্প কথা বলে দিই। সব ভালো তার শেষ ভালো যার। আপনি সংস্কারের দায়িত্বে আমাদেরকে সবাইকে ইনভলভ করেছেন। আপনি আপনার প্রথমত আমার দাবি হচ্ছে যে আপনি আপনার অ্যাডভাইজারি যে কমিশন আছে, যে কমিটি আছে, আপনি অ্যাডভাইজারদের একটু সংস্কার করুন। একটু এখন প্রায় 6 মাস অতিক্রম হয়ে গেছে, আপনি প্রত্যেকের কার্যক্রম পর্যালোচনা করুন, ইভ্যালুয়েশন করুন, করে যারা দায়িত্ব পালনে আসলেই কাজ করতে পারছেন না তাদেরকে পরিবর্তন করুন, নতুন কিছু মুখ নিয়ে আসুন, কারণ নতুন মুখ নতুন আশার সঞ্চার করবে। এবং যেহেতু সংস্কার এবং নির্বাচন এই দুটোকে আপনি প্রধান অবস্থান হিসাবে কার্যক্রম চালাচ্ছেন, আপনি ইমিডিয়েটলি ইলেকশন প্রিপারেশনের পারপাসে সংস্কার চলমান থাকলো এবং ইলেকশন প্রিপারেশনের পারপাসে যদি আইন শৃঙ্খলার দায়িত্বটা নিয়ে যান, তাহলে এই দেশের যে বর্তমান মানুষের প্রতি যে মানুষের মনের ভিতরে যে ভীতি এসেছে, এই ভীতিটা কেটে যাবে এবং মানুষ আশার আলো দেখবে। অনেক ধন্যবাদ মঈন ফিরোজী, ধন্যবাদ মিতি সঞ্জনা। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।